অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি আপনার নামটা ভুল বলার কারণে, ভুলবশত সেটি ঘটেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যেহেতু 100 দিন পার হয়েছে, সেই ক্ষেত্রে প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছে সরকার, কিংবা যেমনটা শামসুজ্জামান দুদু বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল, এখন খুব একটা উন্নতির দিকে হয়তো সরকার এগিয়েছে। আপনারও কি সেই মতামত, আপনিও কি একমত যে যতটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ততটাই কি উন্নতি, বা কোনো অংশে কতটা উন্নতি করতে পেরেছে, সেই প্রশ্নটা রাখতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধাভাজন দুদু ভাইয়ের সাথে কথা বলতে বসলে আমি একটু চিন্তিত থাকি কখন দুদু ভাই আমার উপরে মনক্ষুণ্ণ হয়। রাগ করবে না, মনক্ষুণ্ণ হয় কি না। যাই হোক, প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে কি প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার এই 100 দিনে। তার আগে ভাবতে হবে প্রতিশ্রুতি ছিল কি। আপনি প্রথম প্রতিশ্রুতি দিবেন, তারপরে প্রতিশ্রুতি রাখবেন, নয় ভঙ্গ করবেন। যেমন এই সরকার ক্ষমতা আসার পর 3-4 দিন পর আমরা দেখতে পাইছি এরকম যে চাঁদা নিয়ে কথা হয়েছে, তখন বলছে যে সমততার ভিত্তিতে যদি কেউ টাকা পয়সা নেয় তাহলে সেটা চাঁদা নয়। প্রশ্ন হচ্ছে যে আমার কাছে চাইলেন আপনি 5,000, আমি দিলাম আপনাকে 1,000, মানে সমঝোতা করে। আপনি 5,000 চাইবেন কেন? অধিকারটা আপনাকে কে দিয়েছে? এটা যখন বক্তব্য দেয় তখন মনে হয় যে চাঁদা আদায়ের প্রতি ছাড়পত্র দেয়া হয়, আমার কাছে মনে হচ্ছে। এইবার আসেন, সংসদে প্রথম একটা অধিবেশন হয়ে গেল। এই অধিবেশনে আমরা কি দেখলাম? এই অধিবেশনে সবচেয়ে কম আলাপ যে বিষয়টা নিয়ে হয়েছে সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর নিয়ে। অথচ বাংলাদেশের যে কোনো দেশের দুইটা ব্যাপার খুব সিরিয়াস। একটা হলো ইন্টারনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা ভিতরে ঠিক রাখা, আর একটা হইল এক্সটার্নাল পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশের সাথে আমার সম্পর্ক। এই দুইটা বিষয় খুব মারাত্মক। সেক্ষেত্রে আপনি দেখেন যে আপনি পার্লামেন্টে আমরা দেখেছি যে এই পুরা অধিবেশনটার মধ্যে সবচেয়ে বেশি সব বিষয়ে যিনি কথা বলছেন, ওনার কথা বলাটা দোষ গুণ নিয়ে আমি আলোচনা করছি না, সব বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চৌকস একটা পার্সোনালিটির মতো জবাব দিছেন। কিন্তু এই যেই মব কালচারের কথাটা উনি বলল, সংসদে মব কালচার নিয়ে কথা হয় নাই। সংসদের ভিতরে আমরা মব নিয়ে কোনো কথা বলতে শুনিনি। যদি আপনি মব কালচারে আসেন, আমি ধরে নিলাম ইউনূস সাহেবের সময় মব কালচার, আমি বিতর্কে যাচ্ছি না, তার পিছনে যাচ্ছি না। আপনি জানেন যে ইউনূস সাহেবের সময় কবর থেকে ডেড বডি তুলে পড়ানো হয়েছিল, দ্যাট ইজ মব কালচার। বাংলা কি জানি আমাদের ডেইলি স্টার বা প্রথম আলো পত্রিকা হামলা হইল, মব কালচার। বিচার করতে নিষিদ্ধ হয়েছে নাকি সেটা? এই সরকার ক্ষমতা আসার পর সরকারকে কি বলা হয়েছে যে ওই যে মব হয়েছিল ওইটার বিচার আপনি করতে পারবেন না? ক্রিমিনাল অফেন্সের কোনো তামাদি নাই। এই যে আমরা বারবার বলছি মব কালচার, কই সেই কবর থেকে যে লাশ তুলে পড়াইছিল সেই আসামিগুলা কোথায়? ডেইলি স্টার পত্রিকায় যে হামলা হইল, আসামিগুলা কোথায়? তারপরে আসেন, এই সরকার বীরদর্পে বলছিল নির্বাচিত সরকার ক্ষমতা আসলে আর মব থাকবে না। এই সরকার ক্ষমতায় আসার পর কুষ্টিয়া এক পীর সাহেবরে পিটিয়ে মারা হয়েছে। তারপরে আসেন আপনি, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছিল একজন লোক, আমার অত নাম বলার দরকার নাই। কটূক্তি করার পর তার সম্পর্কে বাজে কথা, ফাইন, এটা আইনের আওতায় যদি আনা যায় ডেফিনেটলি আপনি আইনের আওতায় আনবেন। কিন্তু আমরা পরক্ষণে দেখলাম তার বাড়ির সামনে 20-50 জন গিয়ে মব সৃষ্টি করতেছে। কারণটা কি? দেশে আইন আছে, আপনি অপরাধ করলে তো অবশ্যই কোনো মার্সি নাই, এখানে কোনো প্রেম নাই, রাজনীতিতে প্রেম নাই, আর রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো প্রেম থাকা উচিত না। এইবার আসেন, আপনি 100 দিনের হিসাব করতেছেন। আপনি পার্লামেন্টে গিয়ে প্রথম কাজ কি ছিল? দুটো কাজ। এক হইল প্রতিশ্রুতির বাস্তবায়ন। প্রতিশ্রুতির বাস্তবায়ন কি? গণভোট হয়েছিল এবং জুলাই অধ্যাদেশ আলোকে সংস্কার পরিষদ হবে, এগুলা কিন্তু মেনে আসা হয়েছে। অথচ নির্বাচনের পর 2টা শপথ নেওয়ার কথা ছিল, এনসিপি এবং জামাতরা ওনার 2টা শপথ নিয়েছেন। কিন্তু সরকার পক্ষ কি বললেন? যে গণভোট সংবিধানে নাই, জুলাই সনদের আইনি ভিত্তি নাই। তো আপনারা তো সেগুলো মেনে আসছেন। আমি একবারে আইনের সূত্র ধরে বলছি, যেটা আইনে নাই এমন যদি কিছু হয়, সবাই যদি ঐক্যমত্যের ভিত্তিতে মেনে নেয়, দ্যাট ইজ ল। আপনার পিছিয়ে আসার কোনো পথ নাই, দ্যাট ইজ ল। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। তাহলে আপনি কি করলেন? আপনি ক্ষমতা টেক ওভার করার পরই জনগণের প্রতিশ্রুতি দিলেন, সবচেয়ে
সবচেয়ে টাচি ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবরে এই দেশের লোক যেভাবে রিসিভ করছিল, ওনার মতো পার্সোনালিটি বললেন গণভোটে ভোট দিবেন, অথচ সেই ভোট দিল। কিন্তু আজকে পর্যন্ত প্রধানমন্ত্রী একদম নির্বাক এই বিষয়ে, উনি তো কিছু বলবেন। সবাই বলতেছে গণভোট সংবিধানে নাই, এইটা নাই সেটা নাই, উনি তো কিছু বলবেন। আমি আবারও বলছি, যেহেতু মেনে নিয়েছিলেন সেটাই ল। 2 নম্বর আসেন, সংবিধানে নাই, তো সংবিধান মোতাবেক তো আপনারাও পার্লামেন্টে ক্ষমতায় নাই। কেন নাই? সংবিধান বলছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। মাই চ্যালেঞ্জ, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আপনি 90 দিনের মধ্যে তো নির্বাচন করেননি। 7 মাস 8 মাস যখন লেফট রাইট করলেন, তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ওখানে সংস্কারের নামে, ঐক্যমত্য কমিশনের নামে একটা বার উচ্চারণ করেছিলেন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে নির্বাচন দেন ইউনূস সাহেব। কই, কেউ তো উচ্চারণ করেননি। আপনারা জানেন না যে সংবিধান ভায়োলেট হইতেছে? তারপরে কি সংবিধানে বলা আছে যে 90 দিন পার হয়ে গেলে যেদিন মন চায় সেদিন নির্বাচন করবেন? জি। তো এটা তো কোনো বিধান নাই। তো আজকে তো আমি সংবিধানের ভিতরে নেই। তারপরে আসেন 100 দিনের মধ্যে আপনি কি করলেন? 133টা অধ্যাদেশ করা হইল। আপনি সংসদে 99টাকে পাশ করলেন। যেই 3টা জিনিস পাশ করলেন না, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর ডেমোক্রেসি। সেই টার্নিং পয়েন্টের মধ্যে আছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সেটাকে আপনি বাতিল করলেন। আবার 2009-টা ফেরত আনলেন, সেটা কার? শেখ হাসিনার সময়টা। আরও ইন্টারেস্টিং ব্যাপার, এই 1 মাসের মধ্যে পৃথক বিচার বিভাগের যে পৃথক করা হইল, সচিবালয় পৃথক কইরা সেটাকে আপনি বিলুপ্ত করে দিলেন। এই হলো আপনার 1 মাসের 100 দিনের অর্জন। একটা স্বাধীন বিচারের বিভাগের জন্য একটা সচিবালয় হইল, সেটাকে আপনি বিলুপ্ত করে দিলেন। আবার কিছু অধ্যাদেশ আনলেন না, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ পাশ করলেন না, মানবাধিকার কমিশন অধ্যাদেশ পাশ করলেন না। বললেন কি, আমরা খুব মজবুত করে আনবো। এটা কোন যুক্তি মজবুত করে আনবেন? আপনি আগে পাশ করান, পরে মজবুত করার জন্য অ্যামেন্ডমেন্ট করার সুযোগ আছে, আপনি অ্যামেন্ডমেন্ট করে আনতে পারেন। সুতরাং আমি যেটা পরিষ্কার যদি আপনি বলেন, তাহলে আমি মনে করি এই 100 দিনের মধ্যে প্রথম কথা হইল, জনগণরা যে প্রতিশ্রুতি দিছিলেন গণভোট জুলাই সনদ সংক্রান্ত, সেটার থেকে আপনি ইউটার্ন করে আসছেন। এবং এই ইউটার্ন করায় এই বিরোধী দল এবং মানে ক্ষমতাসীন দল, এই 2 দলের মধ্যে আস্থা এবং বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। এবং এই সংসদ, আমি বলে দিচ্ছি, এটা যতদিনই থাকুক, 5 বছর থাকার কথা, এটা অকার্যকর সংসদ হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি। সুতরাং আমাদের 100 দিনের রেজাল্ট আমরা এইটা নিতে পারি, একটা নির্বাচিত সরকারের অনেক কাঙ্ক্ষিত অনেক ঘটনার পর আসা সংসদটা স্থবির হয়ে গেছে, সামনে এটাই চলমান থাকবে। আর একটা বিষয় হলো, ইউনূস সাহেবের হামের কথা বলতেছেন, ইয়েস, দুঃখজনক, কোনোভাবে মানা যায় না। এখন ইউনূস সাহেবের যদি অবহেলায় হয়ে থাকে, আমি তো ভাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমার কাছে নাই, দুদু ভাইয়ের কাছে আমি ধরে নিলাম ওনারা অবহেলা। আপনি বলেন তো, এই অবহেলার কারণে 500 লোকের জন্য এই টকশোতে, আমরা বলি টকশোতে দুদুভাই বলে তারা সরকারে আছে, কেউ একটা মামলা ইনিশিয়েট করেন না কেন তার বিরুদ্ধে? কারণটা কি? তাহলে কি এটা আমরা এইভাবে দেখছি? ইউনূস সাহেবের বিরুদ্ধে হাম নিয়ে অভিযোগটা কি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছি নাকি লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছি? যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখি, তার বিরুদ্ধে মামলা হইতে হবে, নো মার্সি। সে তো পাওয়ারে নাই, সেটা সাধারণ নাগরিক। মামলাটা করছেন না কেন? 2/3 মেজরিটি নিয়ে আপনারা পাওয়ারে আছেন। আর যদি রাজনৈতিক লেন্স দিয়ে দেখেন, পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, যে পলিটিক্সের কারণে বলছেন, স্টপ ইট। বাংলাদেশ এটা একটা দেশ, এই পলিটিক্যাল লেন্স দিয়ে দেখে আপনি এটা আপনি করতে পারেন। পাশাপাশি আরেকটা 1 লাইনের বলে দিই, এই দুদু ভাইরা বলেন, এমবিএনপি বলেন, 500 মারা গেছে দুঃখজনক, কিন্তু 1400 ডেড বডি যে হইলো গুলি করে মারা হয়েছিল, সেটা আড়াল হয়ে যাচ্ছে কেন? খালি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ আমি দিচ্ছি, ফাইন, তার অনেক ত্রুটি আছে, কিন্তু আমরা কিন্তু 14 বছর 15 বছর আড়াল হয়ে গেছে। আমাদের টিভি খুললে এখন আলাপ পাই খালি অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, আগেরগুলো কি জায়েজ? ঘটনা তো অন্তর্বর্তীকালীন সরকার আসলোই তো এই 16 বছরের অপকর্মের জন্যে, সেটা ম্লান হয়ে গেল, কারণটা কি? জি, এই সংকট নিয়ে কিংবা গণভোট জুলাই নিয়ে যে প্রতিশ্রুতির কথা বলছিলেন অ্যাডভোকেট আবু হেনা রাজিকে, সেই প্রশ্নের উত্তর শামসুজ্জামান দুদু আপনার কাছে নেব। তার আগে একটু রাজিকুজ্জামান রতন একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। সরকারের 100 দিন নিয়ে আমরা আলোচনা করছিলাম, কেমন দেখলেন এই 100 দিনের কর্মকাণ্ড? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আগে ছিল, অরাজকতা ছিল, সেটি কতটা উন্নতি হয়েছে, কিংবা এখনো দেখা যাচ্ছে যে জননিরাপত্তা প্রশ্নের মুখে 100 দিনের পরেও জনগণের আসলে এই শঙ্কা কেন কাটছে না নিরাপত্তা নিয়ে, কি বলবেন? ধন্যবাদ।
একটা বহুল প্রতীক্ষিত নির্বাচন আমরা পেয়েছিলাম। এই নির্বাচনের জন্য 2014, 2018, 2024 তিনটা একটা বিশেষ ধরনের প্রতারণামূলক নির্বাচন আমরা দেখেছিলাম, এবং এর জন্য একটা অভ্যুত্থান সংগঠিত হতে হয়েছিল। এবং অভ্যুত্থানের পরে আমরা প্রায় 18টা মাস নানা ধরনের মানে বলবো যে রাজনৈতিক ক্যারিকেচার আমরা দেখেছি। ক্যারিকেচার শব্দটা খুব খারাপ কথা, তারপরে এটা বলতে বাধ্য হলাম, কারণ আমরা নানা ধরনের আলোচনার মধ্যে এটাই দেখেছিলাম, সময় ক্ষেপণ করার নানা কৌশল সেখানে হয়েছিল, যে কত দেরিতে নির্বাচনটা হওয়া যেতে পারে। আমি এই ক্ষেত্রে একমত যে আবু হেনা রাজ্জাকি ভাই যেটা বলেছিলেন যে কেন 90 দিনের মধ্যে নির্বাচনটা হলো না, সেই প্রশ্নেরও কিন্তু এখন আমাদের উত্তর খুঁজতে হবে, যে কেন অন্তর্বর্তীকালীন সরকার, তিনি বলতে চেয়েছিলেন যে এই সরকারকে মানুষ 50 বছর দেখতে চায়, কিংবা এই সরকারের দীর্ঘদিন থাকার প্রয়োজনীয়তা আছে, এই কথা নাকি জনগণ বলছিল এবং এটা নাকি তারা শুনেছেন জনগণের কাছ থেকে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বেশিরভাগ রাজনৈতিক দলই চাইছিল যে দ্রুততম সময় নির্বাচন। দু একটি রাজনৈতিক দল তারাও নির্বাচনটাকে প্রলম্বিত, বিলম্বিত অথবা নির্বাচনটা না করতে পারলেই ভালো, এরকম একটা ব্যবস্থা ছিল। এগুলোর পরে যখন নির্বাচনটা হলো, নির্বাচনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটার ঘনীভূত রূপ এলো, যে নির্বাচনে যে দলটা নির্বাচিত হয়ে এলেন তাদের কাছে তো জনগণ দাবি করবে, তাদের অপূর্ণ প্রত্যাশাগুলো তো তার মাধ্যমেই পূরণ হবে, এটাই তো মানুষ চাইবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা প্রথমেই কয়েকটা জিনিস খুবই ধাক্কা খাচ্ছি। সেটা হলো, আমাদের সংসদ হলো, সংসদেই তো সংবিধান সংশোধন হবে, সংসদেই তো আইন তৈরি হবে, সংসদেই তো অধ্যাদেশগুলো পাশ হলো, কিন্তু এই সংসদে সংস্কার নিয়ে যত আলোচনাটা হলো, তার চেয়েতে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় কিন্তু আলোচনার মধ্যেই এলো না। যেমন ধরুন, গত 15টা বছর কেন আমরা লড়াই করেছিলাম? আমরা তো দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে, আমরা প্রশাসনের অবিমৃষ্যকারিতার বিরুদ্ধে। তাহলে আমাদের প্রশাসন, আমাদের বিচার, আমাদের আইন, আমাদের পুলিশ, সেগুলো সংস্কারের বিষয়টা কিন্তু খুব বেশি এলো না। এক। 2 নম্বর হলো কি, যে আমাদের এখানে আমরা স্বাস্থ্য খাতের যে দুরবস্থা, এটা আমরা দেখলাম। এই দুরবস্থা কি শুধুমাত্র আর্থিক কারণে নাকি অবহেলাজনিত কারণে? অবহেলাজনিত কারণ যদি হয়, তো তার বিরুদ্ধে পদক্ষেপটা নেওয়ার সেই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি খেয়াল করলাম না। আমরা দেখলাম না যে কৃষিকে কতভাবে অবহেলার পাত্র করে বানিয়ে ফেলা হয়েছে। সেই ক্ষেত্রে এই বর্তমান সরকারের ঘাড়ের উপর কিন্তু এই দায়িত্বটা এসে পড়েছে। এবং এবার সরকার আসার পরে পরেই যে অকাল বন্যা বলি বা বলবো যে অকাল বর্ষণ বলি, হাওরে যে বিপুল পরিমাণ ফসল হানি হলো, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, সেই পদক্ষেপগুলোর ব্যাপারে আমরা দেখতে চাইবো যে আগামী বাজেটে কৃষিটাকে আসলে কিভাবে দেখা হয়। আমরা দেখতে চেয়েছিলাম যে বাজার ব্যবস্থাটা কিভাবে নিয়ন্ত্রণ হবে। বাজার ব্যবস্থা কি সিন্ডিকেটের হাতে থাকবে? আমাদের কৃষক ফসলের দাম পাবে না, আর ভোক্তারা ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী পাবে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যে আমাদের যে বড় মৌসুমে তো আমাদের মোট ধানের বেশিরভাগটাই উৎপাদিত হয়। তো সেই বড় মৌসুমে দেখুন, সরকার বললেন তিনি 6 লক্ষ টন ধান কিনবেন এবং 9 লক্ষ টন চাল কিনবেন। চাল কিনবেন কার কাছ থেকে? চালকল মালিকের কাছ থেকে। ধান কিনবেন কার কাছ থেকে? কৃষকের কাছ থেকে। তা ধান তো কেনা দরকার ছিল বেশি, এবং ধানের দাম হলো 36 টাকা মন, 36 টাকা কেজি। চালের দাম নির্ধারণ করা হলো 49 টাকা কেজি। আচ্ছা, বাজারে এখন মোটা চাল কত দামে বিক্রি হয়? মোটা চাল তো 58 থেকে 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আর কৃষকের যে 36 টাকা কেজিতে ধান কেনার কথা ছিল, তার মানে 1440 টাকা মন ধানের হওয়ার কথা, কৃষক কিন্তু 900, 950, 1000 টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। ফলে কৃষকের দামের সেই নিশ্চয়তাটা কিন্তু তৈরি করা যাচ্ছে না। আর বাজারে ভোক্তা যে তার নির্ধারিত দামে চাল কিনতে পারবেন, সেটারও কিন্তু ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করা দরকার ছিল, ফলে আমরা সংস্কার, সংবিধান, সেই সমস্ত আলোচনা তো শুনবই, কিন্তু মানুষের জীবনের সামনে সবচেয়ে বড় বিষয় এসে দাঁড়িয়েছে, হামে কি আমাদের সন্তানরা মরতে থাকবে?
আমাদের ফসল কি অর্থাৎ কি এমনি করে কোনোভাবে তলিয়ে এটা যেতে থাকবে? সমাধান পাওয়া যাচ্ছে না, বা আপনি যেটা বলছিলেন যে যেমনটা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকিও বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে আসলে তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেন নেওয়া হলো না আইনগতভাবে বা এই পলিটিক্যাল যে ক্ষেত্রে বিষয়টা সেটা নিয়ে? একটা জিনিস আমি বলি যে 3 মাসের মধ্যে একটা সরকারের কাছ থেকে তো আমি এখনই সাফল্য আশা করি না, কিন্তু পদক্ষেপগুলো আশা করি যে কোন আশা পদক্ষেপটা করছেন, গ্রহণ প্রত্যাশা করলে করছেন। আমরা সাফল্যের দিকে যাব, জি। সেই পদক্ষেপগুলো আমরা প্রত্যাশা করি। জি, আমরা এই বিষয়ে আরো শুনবো এবং সেই সাথে শামসুজ্জামান দুদু আপনার কাছেও কিছু প্রশ্ন রেখে দিয়েছে যে জনগণকে গণভোট জুলাই নিয়ে যে প্রতিশ্রুতি যেটি নিয়ে ইউটার্ন নিয়েছে সরকার, যেমনটা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছে, জনগণকে গণভোট জুলাই নিয়ে যে জুলাই সনদ নিয়ে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল সেটাতে ইউটার্ন নিয়েছেন আপনারা বা সরকার নিয়েছে, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকিও বলছিলেন, সেটি নিয়ে আপনার মতামত জানতে চাই। সেই সাথে আরেকটু অন্য প্রসঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আওয়ামীপন্থী আইনজীবীদের যেই নির্বাচন, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও আমরা দেখেছি আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করেছে। অনেকটা একতরফাভাবেই আমরা বলতে পারি যে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। এখন অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সময়ের আমলেও এই ধরনের একতরফা নির্বাচন দেখা গেছে। তো একই ব্যবস্থা কি রয়ে গেল? আসলে নতুন বাংলাদেশ কোথায়? না, ওই আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের এখনকার মানে বিএনপির পিরিয়ডে এক করে দেখাটা ঠিক হবে না। আওয়ামী লীগে এত বড় নৃশংস, এত বড় হত্যাকারী, এত বড় গুম, এত বড় তহবিল তসরুপকারী আপনি 3 মাসের একটা সরকারের সঙ্গে তখনও দেখা গেছে, এখনো। তার মানে এটা হচ্ছে 20 বছরের সরকার, ওটাও 20 বছরের সরকার। হাসিনা এবং তারেক রহমান একই সময়ে। তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয় সরকার কেন বিলুপ্ত করলো, বা বিলুপ্ত করার পেছনে আসলে যুক্তিটা কি ছিল? না, এটা তো অবশ্যই মানে আমি দুটো মিলেই আর কি না, বলছি। বর্তমান সরকার তার ব্যবস্থাপনা জি। নির্বাচিত সরকার হিসেবে সে তার আইনের বা অন্যান্য বিষয় বলে নিজের মতো করে দেখবে, তারও একটা ব্যাখ্যা থাকবে। এখন সরকার হচ্ছে জনাব তারেক রহমানের, আর আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ ভাবাপন্ন, তাদের নির্দেশনায় আমাকে চলতে হবে। সে যা মনে করছেন তার মতো করে আমাকে চলতে হবে। যেমন রাজ্জাকি ভাই যেটা বলছেন, তার মতো করে তো তিনি বলবেন, আমার কথা তো তিনি বলবেন না। তো তার কথা আমাকে শুনতে হবে কেন? তার কথা তিনি বলবেন, আমার কথা আমি বলবো। সেই জায়গাটায় বাস্তব কথা কোনটা? যেমন জুলাই সনদ, গণভোট, আপনি কি কোনো জায়গায় দেখছেন নাকি যে সরকার এটা বাতিল করছে, করবে না? অধিবেশন হচ্ছে একটা, 2টা শপথ, যেটা জামাত এবং জাতীয় পার্টির 6 জন সদস্য, এনসিপি, তারা এই 2টা শপথ নিয়েছে। আমি যদি এখন প্রশ্ন করি, তারা কিসের ভিত্তিতে 2টা শপথ নিলেন? জুলাই সনদ এটা কি সাংবিধানিক? এটা রাজনৈতিক একটি সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত কি কোর্ট অনুমোদন করে? সুপ্রিম কোর্ট তো সংবিধানের ব্যাখ্যাদাতা। তো সুপ্রিম কোর্ট যদি মনে করে সংবিধানের বাইরেও ঘটনা ঠিক আছে, তাহলে সেই সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আমি শুনতাম। সে তো বলে নাই যে 2টো শপথটা ঠিক আছে। তাহলে পরে তারা সংবিধান বিরোধী 2টি কাজ ইতিমধ্যে করে ফেলছে। বিএনপি বলে নাই যে আমরা জুলাই সনদ এবং গণভোট বাতিল করছি, এটা মানি না। আপনার অধিবেশন হয়েছে একটা, সবে মাত্র আপনার ওই যে কাবিনে সই করছে, মানে বর আর বধূ, এখনো ঘরে ঢুকতে পারে না, এখনো সংসার শুরু করতে পারে না। এখনই আমি বধূর রান্নাও ঘরে যায় নাই। আমি রান্না নিয়ে প্রশ্ন তুললাম যে রান্না কি আদৌ জানে? মানে সে ঘরেই ঢোকে নাই, রান্নাঘরে তো যায় নাই। তো এখন ব্যাপারটা থেকে এরকম হওয়া উচিত ছিল না, মানে এরকম কথা ছিল না যে বিয়ে করতে হলে অবশ্যই কাবিননামায় সিগনেচার করতে হবে? তো ব্যাপারটা এরকম ছিল না? নির্বাচন সরকার গঠন করার সাথে সাথেই, যেটা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকিও বলছিলেন, জুলাই সনদ এবং গণভোটের যে বিষয়টি ছিল সেটি বাস্তবায়ন বা কার্যকর করার কথা, এরকম কিছু বিষয়টি ছিল না? কোনো কার্যকরের কোনো ঘটনা নাই। আপনার সংবিধানের আওতায় আনতে হবে। সংবিধানের আওতায় আনলে আপনাকে এটা পার্লামেন্ট ডাকতে হবে। তো পার্লামেন্টের অধিবেশনে আসে নাই। পার্লামেন্টের অধিবেশনে আসলো, সেটা একটা সেশন হয়েছে, জাস্ট 1 সেশন। এখনো আপনার 5 বছরের 57 মাস বাকি।
আমি যেভাবে এই সরকারকে সমালোচনা করছি এবং তীব্রভাবে আক্রমণ করছি, সেই আক্রমণ আমার কাছে মনে হয়েছে যথাযথ না। আমি একটা সরকারকে সময় দিব না, পার্লামেন্ট যারা বসবেন, এবার একটা আশার দিক আছে যে সেটা এই পার্লামেন্টের আমার বিবেচনায় 70% নতুন, বিরোধী দলের 70% নতুন, সরকারি দলের 30% পুরাতন। এমনকি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতাও যে দুইজন আছেন, সংসদীয় দলের নেতা এবং বিরোধী দলের নেতা, দুইজনই প্রথমবার এমপি হয়েছেন, দুইজনই প্রথমবার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা, সবই কিন্তু নতুন। সেই জন্য এই নতুন যারা হয়েছেন তাদেরকে আমরা একটু সময় দিব না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে যেমন পররাষ্ট্র স্বরাষ্ট্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই তো এখন আশার সৃষ্টি হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আশা তো এখন গণবিরোধী বলতে যেগুলো আমরা বুঝি, সাধারণত অতীতে আমরা যেসব সরকার দেখেছি এবং আমরা ছাত্র জীবন থেকে রাজনীতিতে ধারাবাহিকভাবে যে ঘটনার মুখোমুখি হয়েছে, সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমি এতটুকু বলতে পারি, এত অস্থির এবং হতাশ হওয়ার মতো কোনো কারণ ঘটে নাই। আমি আস্থাশীল এবং এই সময়ের প্রেক্ষিতে সমালোচনা অবশ্যই করা যাবে। একটা নির্দিষ্ট পরিস্থিতি বা নির্দিষ্ট সময় অতিক্রম করার আগেই যদি আমি এই কথাগুলো বলতে থাকি, তাহলে হ্যাঁ, সতর্ককরণের জন্য যদি বলেন তাহলে আমার আপত্তি নাই, কিন্তু এটা বাস্তব কোনো ভিত্তি নাই। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সরকারের আমরা সমালোচনা করি, বিরোধী দলেরও সমালোচনা আছে কিছু, যেমন কিছু অভিযোগও তাদের বিরুদ্ধে আছে, যেমনটা সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। চাঁদাবাজি কিছু কয়েকদিন আগেও আমরা দেখেছি জামালপুরে বিএনপির সাবেক এক নেতা সহ 3 ভাইয়ের বিরুদ্ধে 1 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমন তেমন বেশ কিছু অভিযোগ আছে। বিরোধী দলের ক্ষেত্রেও সরকারি চাল চুরি থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে সেই জামাতের বিরুদ্ধে, এমনটা উল্লেখ আছে। যেহেতু তারা ধর্মের কথা বলেন, সেই ক্ষেত্রে জনগণ নিশ্চয়ই তাদের কাছ থেকে এমন প্রত্যাশা করে না, মানে বিরোধী দল নিয়ে সেই বিষয়টি, তাদের এই কাজ নিয়ে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি নিয়ে আপনার মতামত কি বলে? ধন্যবাদ আপনাকে। আমার বড় ভাই কিছু কথা বলছেন, একটু দু একটা জবাব আমি দিই। 1 নম্বর বলছেন সরকার আজকে যে সরকারের যিনি প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত তারেক রহমান সাহেব, উনি এমপিও প্রথম, প্রধানমন্ত্রীও প্রথম, তার মানে অভিজ্ঞতা নাই, অ্যাডমিটেড। কিন্তু আমি মানতে রাজি না। কেন রাজি না? ওনার জন্ম কোন পরিবারে? উনি জিয়াউর রহমান সাহেবের পরিবারের। জিয়াউর রহমান সাহেব আর্মি চিফ ছিলেন, সেটাও তার জীবনে ওখানে শেখার। উনি রাষ্ট্রপতি ছিলেন, ছোট ছিলেন তিনি, শেখার আছে, কারণ পরিবেশ অনেক কিছু শিখায়। তারপরে বেগম খালেদা জিয়ার যে 10টা বছর, সেই 10টা বছর যে প্রধানমন্ত্রী ছিলেন, ওটা উনি পুরোটা উনি দেখেছেন, শিখেছেন। আবার এটাও বলেন সবাই, তার দলের লোক, প্রবাসী 17 বছর থাকাকালীন পুরা বিএনপিটাকে উনি পরিচালনা করেছেন। বিশাল অভিজ্ঞতা ওনার আছে। যদি আপনি অভিজ্ঞতার প্রশ্ন আনেন, ওনার অভিজ্ঞতা ওনাকে 3 মাসের টাইম দিতে হবে, তাহলে ইউনূস সাহেবকে তো 3 বছরের টাইম দেওয়া উচিত ছিল। সে জিন্দিগিতে এমপি হয় নাই, হবেও না। আসিল নাকি উনি কি জানি এনজিও সরকার, তারপরে সুদখোর, এই ধরনের নানান বক্তব্য তার ব্যাপারে আছে। একটাবার কি দুবেরা কনসিডার করছিল তাকে, যে ওনার তো অভিজ্ঞতা নাই, ওনাকে কিছু সময় দেওয়া দরকার? উপরন্ত 150 থেকে 200 আন্দোলন হয়েছে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সমস্ত আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন করে না, আন্দোলন করে কোনো দল থেকে, সে দল যে পদের হোক, যেরকমই হোক। তখনও তো কোনো রাজনীতিবিদরা, দায়িত্বশীল রাজনীতিবিদরা কেউ কি একবারও বলেছিলেন আপনারা কার কাছে দাবি দেওয়া করেন? উনি তো এই দেশের কিছু না, উনি তো আসছেন নির্বাচন করবেন, সংস্কার করবেন, বিচার করবেন, কতগুলা কাজ নিয়ে আসছে, করে দিয়ে চলে যাবে। একটা লোকও বলেন নাই। আর সেই আন্দোলনগুলো নির্বাচিত সরকারের সময় নাই কেন? প্রশ্ন। আর আপনি অভিজ্ঞতা নাই, অ্যাবসার্ড, এটা অ্যালাউ করা হবে না। আমি তো বললামই তার অভিজ্ঞতা আছে। আপনার দলের সবাই তো আপনারা বলেন 17 বছর যাবৎ লন্ডনে বসে উনি দলটাকে টিকে, ইয়েস, এবং তাই না আন্দোলনও করছেন, ওনার অভিজ্ঞতা আছে। উনি 10 বছর ওই হাউসটার ভিতরে ছিলেন যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সুতরাং উনি যদি বলেন 3 মাস আমি দেখব, এই 3 মাস ওনার অর্জন কি? এই 3 মাসে আপনি এই মন্তব্য পেয়েছেন, যখন রামিসার বাড়িতে গেলেন তখন আপনারা ভুয়া শব্দগুলো আসলো। কেন আসলো? মাত্র 3 মাসে। 3 বছর পরেও যদি আসতো তখন বুঝতাম। মাত্র 3 মাসে 1। 2, আসেন আপনার গণভোট বাদ দিলাম, জুলাই সনদ বাদ দিলাম, ওনাদের যে 31 দফা সুস্পষ্টভাবে বলা আছে
বিচার বিভাগের জন্য আলাদা আলাদা পৃথক সচিবালয় করা হবে, ওনার 31 দফায় আছে। সেই পৃথক সচিবালয় হইল, সেটাকে আপনি বন্ধ করলেন কেন? তার মানে কি আপনি আপনার ইশতেহার মানেন না? ভেরি স্যাড। আমি এগুলা বললে তো হবে না। সেই জন্য আসেন আরেকটা জিনিস বলি। আপনি সবাই বলতেছেন যে এই কথাটা, এই যে অপরাধ থাকবে কেন? অপরাধ কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? আপনাকে রুটে যেতে হবে। অপরাধ বন্ধ। আজকে রামিসার হত্যা আপনি এক মাসের মধ্যে বিচার করে ফেলবেন, 1.5 মাসের দম বিচার করবেন। এটা আপনি একটা টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই আপনি মনে হয় যে আপনার অবস্থা ঠিক রাখার জন্য এই বিচারটা করতেছেন। ধর্ষণ তো শুধু একটা মেয়ে হয় নাই, কিংবা একটা মেয়ে মারা যায় নাই, এটা তো বহুগুলো হয়েছে। গত 4 মাস 6 মাসের রিপোর্টে 117টা না কয়টা হয়েছে। কিন্তু প্রশ্ন আমার ওখানে না, প্রশ্ন হচ্ছে অপরাধ হয় কেন? আপনারা যদি লক্ষ্য করবেন, যিনি ধর্ষণ করতেছেন এবং মেরে ফেলতেছেন তিনি কিন্তু জানেন যে এটা শাস্তি কি। তারপরে যখন করতেছেন সে মানসিকভাবে বিকারগ্রস্ত। আবার ইয়েমেনে দেখলাম প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করছে। অনেকে বলছে প্রকাশ্য দিবালোকে গুলি করে বিচার করতে হবে। আপনি প্রকাশ্য দিবালোকে একটা লোকের যখন হত্যা করতেছেন, সরকারের লোক, দায়িত্বশীল লোক, এই সে কয়দিন আগে আমি দেখছি ইয়েমেনে ডাক্তার এসে তারে উল্টা করে শোয়াইলো, হ্যান্ডকাপ লাগাইলো, তারপর সুন্দর করে 2টা গুলি মারলো। এই যে গুলিটা মারলো, এই যে গুলিটা মারছে যে লোকটা, সেই লোকটা তো মানসিকভাবে স্বাভাবিক না। কারণ আমাকে 2 কোটি টাকা বেতন দিলেও আমি হত্যাটা করতে পারবো না। আমি 2টা সাইড বলতেছি। আচ্ছা, তাইলে আবার যিনি ধর্ষণ করতেছেন না তিনিও কিন্তু আইনটা জেনে করতেছেন না। তার মানে কি সে সুস্থ স্বাভাবিক, আইনটা জেনে করতেছেন না। এবার আসেন রাজনীতিবিদ, অত্যন্ত বিজ্ঞ, দেশ চালায়, পার্লামেন্টে আইন পাশ করেন। আচ্ছা, আপনারা কি জানেন না যে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি হয়? শেখ হাসিনা কি করেছিল? ব্যাংকের টাকা তসরুপ করলো, 1400 লোক মারা গেল, 30-40 হাজার আহত হইল, ব্যাংক লুটপাট করে তারা পালাইলো। এটা দেখে আপনি শিখবেন না? আপনি কি করে আশা করেন যে লোকটা ধর্ষণ করে, সে জানে খুন করে আনে? আপনি কি শিখতেছেন? আপনি রাজনীতিবিদ, আপনি কালকে আইন বানাবেন। আপনি যে আইনটার ভিতরে জনগণের প্রতিশ্রুতি দিয়ে এসে ভঙ্গ করলেন, এটার বিচার কি? তো আপনি কি করে আশা করেন যে আপনি আইন করলেই মানুষে মানবে? বিকজ ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি নিজে যদি স্বচ্ছ না হন, বিলিভ ইট অর নট, আপনার কথা কেউ শুনবে না। আপনি তো জুলুম করতে পারেন মানুষের উপরে। এই জন্য বলতেছেন ও হত্যা করছে, এটার বিচার আমি ইমিডিয়েটলি করব। কিন্তু এই যে আপনি প্রতিশ্রুতি নষ্ট করলেন, আপনার 31 দফার মধ্যে যে পৃথক সচিবালয়, সেটাকে যে বিলুপ্ত করে দিলেন, বিলুপ্ত করে দিয়ে আপনার অধীনস্থ আনলেন বিচার বিভাগ। তার মানে কি বিচার বিভাগ আপনার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন। এটা কি বেআইনি না? আপনি তো অতীত থেকে শিখবেন। অর্থাৎ খুন করলে মৃত্যুদণ্ড, এটার থেকে যেমন আপনি একটা আসামিকে শিখতে বলতেছেন, একইভাবে আপনি রাজনীতিবিদকে শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং। সো আপনি আশা করেন না টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি ভালো তো জগৎ ভালো। আপনাকে আগে ঠিক হতে হবে, পরিষ্কার। সেই জন্য আমি বলছি এখানে কোনো মার্সি নাই, আপনার ট্রান্সপারেন্সি দরকার। আইন পরে। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে এই একটা পৃথক সচিবালয়, যেটা আমার মনে আছে, এটা 96-97 সালে মামলা শুরু হলো ব্যারিস্টার আমির ইসলামের চেম্বার থেকে, মাজদার হোসেন মামলা। আমি একজন লাকি ম্যান যে আমি ওই চেম্বারে তখন ছিলাম, টুকিটাকি এটার ভিতরে আমার ইনভলভমেন্ট ছিল। ওই সময় ওইটার ভিতরে ওই ইয়েতে শিরিন শারমিন চৌধুরী ছিল, আজকে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করে বদরুদ্দোজা, সে ওখানকার লয়ার ছিল। আমরা সেটা দেখছি, আমাদের হাতের উপর রয়েছে। সেটা বহু আন্দোলন করার পর, অনেক চড়াই উত্তরের পর আপনি যখন একটা পৃথক সচিবালয় করে ফেললেন বিচার বিভাগের জন্য, সেটা আজকে বিএনপি অফিসিয়ালি বিলুপ্ত করে দিল। ভাই, ইতিহাস তো বদলায় না। যেমনিভাবে 1971 সালের ইতিহাস পাল্টায় না, একইভাবে আপনি একটা ইতিহাস তৈরি করলেন। আবার অ্যাডভোকেট আবু হেনা রাজাকে এই যে রামিসা হত্যাকাণ্ডের কথা বলছিলাম, যে 6 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে যে ধর্ষণকারী, কিন্তু 2 মাসে বা 1.5 মাসের মধ্যে আমার যতদূর মনে পড়ে 11 থেকে 12 জন এরকম হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। তাহলে কি তীব্র প্রতিবাদের সুর না হলে কি গ্রেফতার করা যাবে না? আপনাকে বললামই টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই গভর্নমেন্টকে ট্যাকেল করার জন্য স্টেপস নিন দ্রুত। আমি তো আবারও বলতেছি, আপনি সরকার নিজে আগে আইন মানেন। আপনি মানুষের প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। আপনি অতীত সরকারে দেখছেন যে জনগণের প্রতিশ্রুতি রক্ষা না করলে কি হয়, সেখান থেকেই আপনি শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং। রাজিকুজ্জামান রতন, আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম ফিরে যাওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার মতামত কি বলে? আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ। তার আগে দুটো বিষয় একটু বলতে চাই। যেমন ধরেন, নারী শিশু নির্যাতনের যে ভয়াবহতা, এটা যে তীব্র রূপ নিয়েছে,
সরকার চাইলে কিংবা পুলিশ চাইলে যে কিছু ঘটনা দ্রুত সমাধান করার দিকে যাওয়া যায় তার কিছু দৃষ্টান্ত আছে। রামিসারটা যেমন, ঠিক তেমনি চুয়াডাঙ্গায় 71 বছর বয়সের একজন নারীকে যে ধর্ষণ করা হলো, মানে একটা সমাজ কতখানি কালচারালি অধঃপতিত হলে এই জায়গায় যেতে পারে তার একটা ছোট্ট দৃষ্টান্ত এটা। কিন্তু দেখুন সেখানে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে যদি পুলিশ বাহিনী চায়, তৎপর হলে তারা কিন্তু ধরতে পারে। এখন আমাদের এইটাকে, পুলিশ বাহিনীর এই সক্ষমতাটাকে যেন সার্বজনীন করা হয়, এটা যেন সিলেক্টিভ না হয় যে কোন ঘটনায় তিনি তৎপর হবেন, কোন ঘটনায় তিনি তৎপর হবেন না, এই বিষয়টা যেন না হয়, এটা একটা দিক। দ্বিতীয়ত যে বিষয়টা বললেন যে বিচার বিভাগ নিয়ে আমাদের প্রশ্নটা সব সময়, মানুষের তো শেষ ভরসা বিচার বিভাগ, সেটা যদি নিরপেক্ষতা না থাকে, সেটা যদি কার্যকর না থাকে, সেটা যদি মর্যাদা সম্পন্ন বিচার বিভাগ না হয়, তাহলে মানুষ তার শেষ আশ্রয়স্থল, যেটা শেষ ভরসার জায়গা, সেখানে তো যেতে পারবে না। বিচারহীনতার সংস্কৃতি কিন্তু সমাজের নৈরাজ্য তৈরি করে। আমরা যে মব সংস্কৃতির কথা বললাম, মব ভায়োলেন্সের কথা বললাম, এটাও কিন্তু এক অর্থে বিচার ব্যবস্থার প্রতি মানুষের অবজ্ঞারই একটা বহিঃপ্রকাশ। ফলে বিচার বিভাগকে যদি আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ বিচারের উপযোগী করে গড়ে তুলতে চাই, তাহলে বিচার ব্যবস্থার তিনটা জিনিস আছে। একটা হলো যে আইনটা গণতান্ত্রিক কিনা, বিচারকরা মর্যাদা সম্পন্ন কিনা, তৃতীয়ত আইনজীবীরা তারাও নিজেদের মর্যাদাটা নিজেরা রক্ষা করতে পারেন কিনা। আইনজীবী সংসদের মানে নির্বাচনগুলো সেটাও কিন্তু বোঝায় যে আইনজীবীরাও আসলে তারা তাদের মর্যাদাটাকে রক্ষা করতে চান বা পারেন। এই তিনটা যে বিষয় যেমন খেয়াল করা দরকার। পাশাপাশি আমরা দেখি যে বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বলেছিলাম। আমাদের দেশে সবাই বলছে যে আমাদের দেশটা স্বাধীন, আমাদের পুলিশ বিভাগ স্বাধীন, আমাদের প্রশাসন স্বাধীন, আমাদের বিচার বিভাগ স্বাধীন। তাহলে সবাই স্বাধীন, তাহলে কেন বিচার পাই না? তার মানে কি মানুষগুলো পরাধীন? তাহলে আমাদের কি বিচার বিভাগ তো একদিকে একটা টাকা পয়সার অধীন হয়ে আছে, দ্বিতীয়ত যদি চেহারা দেখে বিচার করা, চেহারা দেখে জামিন পাওয়া, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেমন দেখেছি বিশেষ বিশেষ কিছু আইনজীবী দাঁড়ালে জামিন হয়ে যায়। আওয়ামী লীগের 15 বছরের সময় আমরা দেখেছি বিশেষ বিশেষ ব্যক্তিরা দাঁড়ালেই জামিন হয়ে যায়। এখনো কি সেটারই ধারাবাহিকতা থাকবে? বিশেষ ব্যক্তি আদালতে হাজির হলে জামিন হন, আর বিশেষ ব্যক্তি থাকলে তো কখনোই জামিন হবে না। এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে বিচার বিভাগ কি নিরপেক্ষ থাকবে? ফলে আমরা এই জন্যই দেখতে চাই বিচার বিভাগের স্বাধীনতা একটা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পুলিশের যে পুলিশ বিভাগের সক্ষমতা এবং গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থাপনা, এই দুটো না থাকলে যে দুর্নীতি দূর করা বলি, অথবা দুঃশাসন দূর করা বলি, অথবা আইন শৃঙ্খলার অবনতি বলি, অথবা নারীর উপর নিপীড়ন এবং নির্যাতন বলি, কোনোটাই যে সুষ্ঠুভাবে করা যাবে না, এটাও আমাদের খেয়াল করা দরকার। ফলে পুলিশের যেমন সংস্কার দরকার, বিচার বিভাগের গণতন্ত্রায়নটা খুব দরকার। অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু, সরকার প্রধানের মধ্যে আমরা যে কর্মস্পৃহা বা উদ্যম দেখছি, সেটার বিস্তার কি সরকারের মন্ত্রী সচিব বা দলের যে কর্মীরা আছেন তাদের মধ্যেও ঘটছে? আমরা কি তাদের মধ্যে তেমন কর্মস্পৃহা দেখতে পাচ্ছি যদি আমরা সব ঘটনা বিশ্লেষণ করি, নাকি কোথাও কোনো ঘাটতি আছে? না, একটু ঘাটতি আছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না। একটা কথা বলতে পারেন যে সরকার প্রধান হিসেবে যেন তারেক রহমানের সঙ্গে ঠিক মতো একই পদক্ষেপে চলতে পারছে কিনা। তো সরকার প্রধান আর অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টাল এক একটা মন্ত্রণালয়ের এক এক ধরনের সমস্যা, একটু প্রশাসনিক কিছু থাকতে পারে, মাঠ পর্যায়ের কিছু সমস্যা থাকতে পারে। তো সরকার বুঝতে বুঝতে তো 6 মাস যায়, যে ডিপার্টমেন্টই হোক, একটা মন্ত্রীকে বা নতুন সচিবকেও মানে প্রশাসনিক কাজে সমন্বয় তৈরি করতে তো একটা সময় লাগে। যেমন গণতান্ত্রিক শাসনে আপনাকে জনগণকে যদি ক্ষমতায়ন করতে চান, তাহলে সরকারের সমালোচকদের, বিশেষ করে বিরোধী দল, শ্রেণী পেশার মানুষ, সবাইয়ের মুখকে আপনার খোলা রাখতে হবে, গণমাধ্যম, এবং ওই সমালোচনাকে যদি আপনি ধারণ করা যায়, মানে সরকার ধারণ করতে পারে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় বিরোধী দলের থেকে বেশি লাভবান হবে সরকার। এই যে এখানে রাজ্জাকি ভাই যে ভাষায়, যে ভঙ্গিতে, যে পয়েন্টগুলো উচ্চারণ করছে, অনেকে হয়তো মানে সরকারি পর্যায়ে যারা থাকতে পারে সহজভাবে নাও নিতে পারে,
যে তিনি এইভাবে বলবেন কেন, কিন্তু ওই পয়েন্ট আউট করে গেলে এর ভিতরে মানে গ্রহণযোগ্যতা কতটুকু, আমি জাস্ট এখানে এই কথাটা তুলছি। একজন একটা পত্রিকায় লিখলেন একটা তীব্র ভাষায়, ভাষা মানে সমঝোতামূলক থাকে, গঠনমূলক থাকে এবং তীব্র বিরোধিতা থাকে। তীব্র বিরোধিতার মধ্যেও কিছু জিনিস থাকতে পারে, আমি সেটা দেখবো কিনা। জি। তো এই জিনিসগুলো যদি মানতে পারে, যেন যে সরকারগুলো ডক্টর ইউনূস এমনকি শেখ হাসিনা, ওখানে আমাদের শিক্ষার কিছু বিষয় আছে যে তারা কোনটা অবহেলা করছে, কোনটা এড়িয়ে গেছে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, এমনকি পার্লামেন্টের প্রসঙ্গেও কতটা বলার সুযোগ অতীতে ছিল। জি। তো এই বিষয়গুলো যদি আপনি মানে গঠনমূলকভাবে বর্তমান সরকার নিতে পারে, আমি মানে বলছি, তাহলে পরে অনেক সোজা বাংলা বলে পিঠের চামড়া একটু মোটা করতে হবে গণতান্ত্রিক শাসনে। এটা আমার দেশে প্রথম গণতান্ত্রিক শাসন হচ্ছে না, ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন দেশের যে ঘটনাগুলো আছে, যেমন আপনি আইনের প্রশ্নে আইন আদালতকে যদি অবজ্ঞা করেন, পুলিশ মানে আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশকে যদি আপনি অবজ্ঞা করেন, শিক্ষাক্ষেত্রে যারা আছে, যেসব মাননীয় শিক্ষক এবং প্রশাসনিক যেসব লোক আছে, তাদেরকে আপনি মানে থোড়াই কেয়ার করেন, তাহলে আপনার একটা দেশকে, আমি আরো অনেক প্রসঙ্গ আছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যে প্রশ্নটা করেছি শামসুজ্জামান দুদু, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। যে কর্মস্পৃহা নিয়ে সরকার প্রধানের মধ্যে যে আমরা দেখতে পাই উদ্যম, সেটি কি দলের কর্মীদের মধ্যেও আছে নাকি ঘাটতি আছে? উনি যেহেতু বলেছেন যে ঘাটতি এখন এই মুহূর্তে নেই, আপনিও কি একমত কিনা? আর যদি ঘাটতি থাকে, বিরোধী দল হিসেবে আসলে আগামীতে কিভাবে সহযোগিতা করতে পারে তারা সরকারকে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। আসলে বিরোধী দল যেটা বলতেছেন আপনারা, আমি দেখছি বিরোধী দলের আমি মনে করছিলাম না জানি কি করে বিরোধী দল, এই যে আপনার 68টা সিট পাইছে জামাত, তারপরে নারী আসন নিয়ে বোধহয় 76টা হয়েছে। আমার ধারণা ছিল যে বিরোধী দল তারা একটা বিশাল কিছু পারফর্ম করবে, কিন্তু আমি দেখলাম যে সালাউদ্দিন সাহেব যেভাবে পারফর্ম করে তার সামনে তারা ম্লান হয়ে গেছে। কেন বলছি কথাটা? ধরেন আমরা অনেক কিছু কথা বললাম, যেমন দুদুভাই বললেন যে আমরা যে কথাগুলো বললাম সেটা সরকার সমালোচনা হিসেবে নিয়ে, এটা যদি যারা গুড বুকে নিয়ে এটা রিসার্চ করে তাহলে ভালো, এটা গুড। কিন্তু পার্লামেন্টে যে কথাগুলো আমরা তুলছি এখানে, এই সরকারের এই যে গণভোট না দিয়ে কি করতেছে, তালবাহানা করতেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে, এবং এই কথাগুলো তো পয়েন্ট অফ অর্ডার দিয়ে নোটিশ দিয়ে তাদের আনা উচিত ছিল যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মানলেন না। হ্যাঁ, কেন মানলেন না? এবং আপনারা যে বলতেছেন যে নির্বাচন হবে না সেই জন্য বলতেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পার্লামেন্টে তারা বলিষ্ঠভাবে রেজ করতে পারে নাই, করা উচিত ছিল। তবে আমি শেষের দিকে, আর তো সময় নাই, তবে 30 সেকেন্ড একটা জিনিস বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী অন্তত কতগুলো স্টেপ নিচে পদ্মা ব্যারেজটা করবেন, তিস্তা প্রকল্পটা করবেন। এই পদ্মা ব্যারেজ করার পর দেখলাম পশ্চিমবঙ্গ থেকে যথেষ্ট কথাবার্তা আসতেছে, এই নদিয়া এবং মুর্শিদাবাদ নাকি এখানে শুষ্কতা দেখা দিয়ে নদীর পার ভাঙ্গন হবে, তারা খুব টেনশনে পড়ে গেছে। তো উদ্যোগগুলো ভালো, এটা রাষ্ট্রের জন্য খুব প্রয়োজন। তিস্তাও প্রয়োজন, পদ্মাও প্রয়োজন, এবং এইটা যে দায়িত্বটা নিয়েছেন বা উনি চিন্তা ভাবনা করতেছেন রাষ্ট্রের জন্য ভালো। তবে এটা ওনার অনেক ঝুঁকি আছে, সেক্ষেত্রে সব টোটাল পার্লামেন্টটা এন্টায়ার একত্র হইয়া সামনের দিকে আগাবে এই বিষয়গুলো নিয়ে, যেটা রাষ্ট্রের জন্য খুব মঙ্গলজনক পদক্ষেপ। রাজুকুজ্জামান রাতু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সরকারের শীর্ষ পদে যিনি থাকেন তার বক্তব্য বা নানা কর্মকাণ্ড সবসময় সমালোচিত হয়, সেটি দেখেছি। এবার প্রধানমন্ত্রীকে কেমন দেখছেন বা আগামী দিনগুলোতে আপনাদের প্রত্যাশা কি তার কাছে? প্রত্যাশা তো একটা গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে যে আমরা যেন কথা বলার কারণে কাউকে গুম হয়ে যেতে না হয়। আমরা এটা কখনো চাইবো না যে বিচারহীনতার সংস্কৃতি যেন আমাদেরকে গ্রাস না করে, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু একটা জিনিস সংসদে আমরা খেয়াল করলাম না, যে একটা নির্বাচনের 72 ঘন্টা আগে ইউনূস সরকার যে চুক্তিটা করে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিরোধী দলের এত বিষয়ে কথা বললেন, বিরোধী দল ওই প্রশ্ন তুললেন না, সরকার ওই বিষয়টা এড়িয়ে গেলেন, এবং এটা যেমন একটা দিক। তৃতীয়ত আমরা যদি বলি যে এই যে আমাদের গোটা অর্থনৈতিক ব্যবস্থাটাকে যে পর্যুদস্ত করে দিয়ে যাওয়া হয়েছিল, ব্যাংক থেকে শুরু করে খেলাফি ঋণের সংস্কৃতি, সংসদে নাকি এখনো 113 জনের মতন খেলাফি ঋণ আছে, ঋণধারী আছেন। যদি আমাদের সংসদ সদস্যদের মধ্যে এই খেলাফি ঋণওয়ালারা থাকেন, তাহলে কিভাবে খেলাফি ঋণ দূর হবে, এটা একটা বিষয়। তৃতীয়ত যে বিষয়টা বলে আমি একটু শেষ করতে চাই, যে আজকে দেখুন 8 দিন হাসপাতালে 6টা শিশু মৃত্যুবরণ করলো।
এই শিশু মৃত্যুর দায়টা কে নেবে? এটার দায় কি হাসপাতাল কর্তৃপক্ষ নেবে না? এখন আমাদের লিক হয়ে যাওয়ার কারণে নাকি শিশু মারা যায়, তো একটা হাসপাতাল তার ন্যূনতম তার সেফটি সিকিউরিটি থাকবে না? এগুলো তো আমাদের একটা আলোচনায় থাকতে হবে, কিছু মাঠে এই থাকতে হবে, প্রশ্নগুলো এবং এই আলোচনা নিশ্চয়ই জি এটার বিচারও আমরা চাই। আমরা সব বিষয়ে আসলে সব প্রশ্নের আসলে সমাধান চাই। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।